This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, হাত বাড়ালেই জাল পাসপোর্ট, ভুয়ো রেশন কার্ড, আধার কার্ড আর অভিযান চালালেই এদিক ওদিক থেকে ধরা পড়ছে সন্দেহভাজন জঙ্গি। এসব দেখে আমার আপনার মনে একটা প্রশ্ন কিন্তু বারবার উঠেছে, তাহলে আশেপাশে যাদের দেখছেন তাদের মধ্যে কেউ জঙ্গি নয় তো? গতকালও এই প্রশ্নগুলো আমরা তুলেছিলাম, আবারও তুলছি। তবে কি সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে এই বাংলা? যে তথ্য আমরা পাচ্ছি সেই বিষয়গুলো দেখার পর এই প্রশ্নটাই তো সামনে আসছে, মানে সেফ জোন। কেন এটা বলছি? দেখুন, বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদে কত কয়েকদিনে জঙ্গি সন্দেহে পরপর গ্রেফতার। তার জন্যই প্রশ্নটা আরো জোরালো হয়েছে, এই সীমান্তবর্তী জেলায় জঙ্গি মডিউলের ছক কি তাহলে কষা হচ্ছে? মানে শাখা বাড়ানোর কাজ। রানীনগর থেকে যে দুজন ধরা পড়লো তাদের একজন আবার মাদ্রাসার শিক্ষক। তবে কি পড়ানোর আড়ালে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে? সূত্রের দাবি, ওপার বাংলায় ব্লগার হত্যার ধাঁচে এপারে নাশকতার ছকও নাকি কষা হয়েছিল। ভাবুন, জঙ্গি জালের এইসব দিক আজ সবটা তুলে ধরবো TV9 স্পেশালে। আজকের স্পেশাল জঙ্গি ডেরা বাংলা, আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। যে কথা বলছিলাম, বাংলা অসম থেকে জঙ্গি সন্দেহে একের পর এক জালে উঠছে এদের মাথাকে। লজিস্টিক সাপোর্ট আসছে কোথা থেকে? সূত্রের খবর যে স্বরাষ্ট্র মন্ত্রকে দেওয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট দাবি করা হয়েছে গত কয়েক মাসে এ রাজ্যে ফের সক্রিয় হচ্ছে জেএমবির একের পর এক স্লিপার সেল। সীমান্তবর্তী জেলাগুলিতে তাই বাড়ছে সক্রিয়তা। মদত মিলছে ওপার বাংলা থেকে। সূত্রের দাবি, জেএমবির সঙ্গে হাত মিলিয়েছে হুজি বাংলাদেশ। আর পরিকল্পনায় সমন্বয়কের ভূমিকায় এক শ্রেণীর জামাত-ই ইসলামী নেতা। এই স্লিপার সেলগুলো নিয়ে চিন্তা কিন্তু গোয়েন্দাদেরও রয়েছে। কিভাবে এদের নেটওয়ার্ক চলে এটা দেখাই আপনাদের, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাই। আল কায়দা উপমহাদেশ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, এরপর জামাত উল মুজাহিদিন বাংলাদেশ। এর আবার তিনটে শাখা রয়েছে, আনসারুল বাংলা টিম, আনসার আল ইসলাম আল্লাহর দল। গোয়েন্দা সূত্রে দাবি যে মাঝে আল কায়দাপন্থী জেএমবির একটি অংশ আইসিস মতাদর্শে বিশ্বাসী হয়ে পড়ে, কিন্তু বর্তমানে আল কায়দা বাংলাদেশ সংগঠনের ছায়ায় এই সংগঠনগুলো, মানে যে ট্রিটা দেখালাম আপনাদের, সেটা কাজ করছে। আর এই গোটা বিষয়টির সমন্বয়ক হিসেবে কাজ করছে মেজর জিয়া, অর্থাৎ জিয়াউল হক। জিহাদি জিয়ার জাল কতটা বিস্তৃত আপনাদের এবার বিগ ওয়ালে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, 2011 সালে বাংলাদেশে ব্যর্থ সেনা অভ্যুত্থান, অন্যতম অভিযুক্ত এই জিয়াউল। এরপর 2012-তে ষড়যন্ত্রের অভিযোগে চাকরি যায় এই জিয়াউলের। সেনার চাকরি হারানোর পর আত্মগোপন জিয়াউলের। জিয়াকে ধরিয়ে দিলে 20 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। 2013-তে এবিটির প্রধান জসিমউদ্দিন গ্রেফতারের পর জিয়ার নাম আবার সামনে আসে। 2013 থেকে 2015 5 ব্লগার, প্রকাশক সহ 9 জন খুন হয় হত্যাকাণ্ডে। এই হত্যাকাণ্ডে জড়িত আনসার উল বাংলা টিম, চক্রী সেই জিয়াউল। 8 মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জিয়াউল অধরার, সেই ফেরার জিয়াউলের এবার আত্মপ্রকাশ। মেজর জিয়া বেঁচে আছে দাবি করে তার এক বন্ধু একটি ইন্টারভিউ পোস্ট করেন সোশ্যাল মিডিয়া। জিয়া যে বাংলাদেশেই আছে সাক্ষাৎকারে তা কিন্তু একেবারে স্পষ্ট। শুরুতেই পরিষ্কার করে নিতে চাই যে আমি নিজেকে শুধু মেজর জিয়া বলেছি, এক্স কিংবা বরখাস্ত বা রিটায়ার্ড কিছুই বলিনি। সেই অভ্যুত্থানের চেষ্টা এবং এই ঘটনা প্রবাহের কারণে আমি লং টাইম অ্যাবসেন্ট ছিলাম ফ্রম দি পাবলিক লাইফ। এই কারণে অনেকেই ধারণা করেছেন হয়তো আমি মারা গেছি। এছাড়া হাসিনা রেজিমের কেউ প্রবাবলি এই প্রপাগান্ডা ছড়িয়েছিল। সবাইকে আশ্বস্ত করতে চাই যে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাকে নিরাপদে রেখেছেন।
বাংলাদেশের সরকার বদলের পর আনসারুল বাংলার প্রধান জসিমউদ্দিন রহমান জামিনে মুক্ত হন। সূত্রের দাবি তারপর থেকেই জসিমের নির্দেশে বাংলা আর অসমের স্লিপার সেল সক্রিয় হয়ে ওঠে। গোয়েন্দাদের দাবি এবিটিরি অপারেশনাল ট্রেনের পিছনে মেজর জিয়ার বড় ভূমিকা আছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখারও। ভারত বাংলাদেশে আল কায়দাপন্থী সংগঠনগুলিকে এক ছাতায় নিয়ে আসা অর্থাৎ সমন্বয়কের দায়িত্ব এই মেজর জিয়ার। মেজর জিয়াউল রহমান ওরফে মেজর জিয়া বাংলাদেশের সেনাবাহিনী থেকে বরখাস্ত এই মেজরের ভূমিকা নিয়েই এখন সব থেকে বেশি ভাবছেন ভারতীয় গোয়েন্দারা। অসম, কেরল এবং বাংলা পুলিশের যৌথ উদ্যোগে আনসারুল্লাহ বাংলা টিমের যে 8 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য যেমন উঠে এসছে, তার সঙ্গে এটাও স্পষ্ট আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশের জঙ্গি সংগঠন হয়েও তারা কিন্তু এই রাজ্য এবং ভারতবর্ষে একাধিক নাশকতার প্রচেষ্টা চালাচ্ছে এবং তাদের সংগঠনের বিস্তৃতি চেষ্টা চালাচ্ছে। কিন্তু সেই মেজর জিয়া অতি সম্প্রতি এই সরকার পরিবর্তনের পর তিনি প্রকাশ্যে এসেছেন। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন এই মেজর জিয়াকে যতক্ষণ না নাগাল পাওয়া যাচ্ছে ততক্ষণ এই স্লিপার সেলগুলোকে নিষ্ক্রিয় করা কিন্তু যথেষ্ট কঠিন। কারণ তিনি এই মুহূর্তে ভারতে, বিশেষ করে এই রাজ্য এবং অসমে আনসারুল্লাহ বাংলা টিম এবং আল কায়দাপন্থী বিভিন্ন যে সংগঠন বা তাদের যে স্লিপার সেলগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করার কাজ করছেন পাকিস্তানের সক্রিয় মদতে, পাকিস্তান এবং বাংলাদেশের সমন্বয়ক হিসেবে। গোয়েন্দারা আরো বলছেন, হাসিনা বিদায়ের পর অন্তরালে থাকা মেজর জিয়া এখন সক্রিয় হয়ে উঠেছে। আনসারুল বাংলার ডালপালা মেলছে, আর তার হাতে গরম উদাহরণ মুর্শিদাবাদের এই ঘটনা। এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা, এদের কাজ ছিল মূলত দুটি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা। একটা মুর্শিদাবাদ, একটা হচ্ছে আলিপুরদুয়ার। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা এবং চিকেন স্নেক, যেটা আমরা বলি শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। দেশ বিরোধী কার্যকলাপের ব্লুপ্রিন্ট কিভাবে তৈরি হতো, কোথায় কোথায় চলতো এই বৈঠক? জলঙ্গি, ডোমকল, ফারাক্কার পাশাপাশি মুর্শিদাবাদের পাশাপাশি আলিপুরদুয়ারের ফালাকাটাতে বৈঠক করেছিল এই আনসারুল্লাহ বাংলা টিমের এই মডিউল। অসম থেকে নূর ইসলাম মন্ডল এবং মুজিবুর রহমান তারা এসেছিলেন ফালাকাটাতে এবং সেখানে বেশ কয়েকজন সংখ্যালঘু যুবকের সঙ্গে তাদের বৈঠক হয় এবং সেখানে নতুন মডিউল তৈরি করার চেষ্টা তারা করেছিলেন। এবং সেখানে দাঁড়িয়ে গোয়েন্দারা মনে করছেন আলিপুরদুয়ার জেলার যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানকে কাজে লাগিয়ে অস্ত্র সংগ্রহ এবং বাংলাদেশের সঙ্গে নতুন করিডর তৈরি করার চেষ্টা করছিল এই মডিউলটি, এবং সেটা আরেকটা বড় চিন্তার কারণ গোয়েন্দাদের। এবং এই জসিমউদ্দিন রহমানিকে হাসিনা বাজেদ সরকার 2016 সালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, কারণ 7 জন উদারমনা ব্লগারকে নির্মমভাবে হত্যা করার দায়ে সরাসরি যুক্ত ছিল। এই জসিমউদ্দিন রহমানিকে ইউনুসের এই অবৈধ অসাংবিধানিক সরকার আসার সঙ্গে সঙ্গেই মুক্তি দেয়। দেখুন, 2014 2রা অক্টোবর দুর্গাপুজোর অষ্টমীর দুপুর বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড়ে বিস্ফোরণে 2 জনের মৃত্যু। এনআইএর তদন্তে উঠে আসে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির নাম। অনেকেই বলেন যে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটলেও তার সুতোয় জড়িয়ে গিয়েছে আসলে গোটা মুর্শিদাবাদ। বহু বছর আগে এই নবাবের এই জেলা থেকেই বেআইনি আগ্নেয়াস্ত্র, সকেট বোমা তৈরির যেন আতুর ঘর। খাগড়াগড় কাণ্ডের দোষীদের তালিকা এবং ঘটনার পরম্পরা বলছে যে আস্ত মুর্শিদাবাদ জেলাটাই যেন খাগড়াগড়। গত কয়েকদিনে সীমান্তবর্তী এই জেলা থেকে জঙ্গি সন্দেহে জালে উঠছে একের পর এক। বৃহস্পতিবার হরিহরপাড়ায় অসম কলকাতা এসটিএফ এর অভিযানে ধরা পড়ে আব্বাস, মিনারুল শেখ নামে 2 সন্দেহভাজন। আরো খবর কি সূত্রে, ধৃতেরা জেএমবি লিঙ্কম্যান হিসেবে কাজ করত। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। কিভাবে অপারেট করতো এই আব্বাসরা, কোথায় হতো বৈঠক, অস্ত্রতা তৈরির ছক কিভাবে বোনা হতো, এরকমই এক ডেরার কাছে পৌঁছে গেছিলাম আমরা। দেখাই আপনাদের একটু।
গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামে যে সমস্ত রাস্তা রয়েছে, জাতীয় সড়ক বা রাজ্য সড়ক, তার সংলগ্ন এলাকায় যেসব বাগান অর্থাৎ নিরিবিলি জায়গা যেখানে সাধারণ মানুষ খুব হয়তো কম যায়, সেই সব জায়গায় তারা আসতেন এবং এলাকার মানুষজনের সাথে সেই সব বাগানের মধ্যে বিভিন্ন জায়গায় বসতেন এবং সেই বসে এইরকম একটা বাগান, যে বাগানে হয়তো আশেপাশে কিন্তু কেউ নেই, সেই সব বাগানের মধ্যে জনা 5-10 করে সংখ্যায় তারা এসে বসে তারা বৈঠক করতেন। সেখানে বলা হতো যে কট্টরপন্থী মৌলবাদ বা বিদ্বেষমূলক জেহাদি বই, সেই সব বই নিয়ে আলোচনা করা হতো। এরকম ছোট ছোট বৈঠকে কিন্তু সেই সব বই সম্পর্কে অবগত করা হতো, সেই সব জেহাদি বই দেওয়া হতো। বিল্ডিং এরকম একটি বাগানের কাছে বসে তারা কিন্তু এইরকম আলোচনা পর্ব সেরেছিল। সেই আলোচনা পর্বের পর কিন্তু বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা দেখা গিয়েছিল। সব মিলিয়ে মুর্শিদাবাদে জঙ্গিদের যে সেফ জোন, এইসব বাগান বা এইসব ক্ষেত্র, সেটা বলাই বাহুল্য। জঙ্গি যোগের অভিযোগ গ্রেফতার আব্বাসের কার্যকলাপ তদন্তকারীদের চিন্তা বাড়ানোর পক্ষে কিন্তু যথেষ্ট। সূত্রের দাবি, এলাকায় মাদ্রাসা শিক্ষক হিসেবে পরিচয় পাওয়া আব্বাস শিক্ষকতার ছদ্মবেশে দেশ বিরোধী কাজকর্ম করত। তার বাড়ি থেকে 2টি মোবাইল ফোন, পেন ড্রাইভ, ব্যাংকের পাসবই উদ্ধার হয়েছে। কিভাবে হরিহর পাড়ায় জাল ছড়িয়েছিল আব্বাস, এবার আব্বাসের কীর্তিকলাপ একটু আপনাদের দেখাই। দেখুন, মাদ্রাসার পড়ুয়াদের মগজ ধোলাই করত এই আব্বাস, মানে মাদ্রাসার আড়ালেই সব জঙ্গি কার্যকলাপ, জেহাদি কার্যকলাপ সংক্রান্ত বই বিতরণ করা হতো। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক প্রচারও চালাতো আব্বাস। মুর্শিদাবাদ জেলায় নেটওয়ার্ক বাড়ানোর, মানে জাল ছড়ানোর কাজ করতো এই আব্বাস। নারী পাচার চক্রের সঙ্গেও জড়িত এই আব্বাস, এমনটাই সূত্রের দাবি। সূত্রের আরো দাবি, জঙ্গি সন্দেহে ধৃত মিনারুল তার ছেলেকে আব্বাসের মাদ্রাসায় ভর্তি করেছিল, সেখান থেকে দুজনের আলাপ। তারপর থেকে আব্বাসের কর্মকাণ্ডে ধীরে ধীরে জড়িয়ে পড়ে সে। লিঙ্কম্যান হিসেবে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা আব্বাসের কার্যকলাপ চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের। আব্বাসের যে মুর্শিদাবাদের অন্য জায়গায় যাতায়াত ছিল এবং অন্যান্য কাজও করত, তাও মেনে নিয়েছে পরিবার। শুরুতেই বলেছিলাম যে জঙ্গি সন্দেহে কেউ গ্রেফতার হলেই যেমন খাগড়াগড়ের নাম আসে, তেমনই এখন চলে আসছে মুর্শিদাবাদের প্রসঙ্গ। গত কয়েক বছরের কয়েকটা যদি পরিসংখ্যান দেখাই, তাহলে বুঝতে পারবেন যে জঙ্গিদের ডেরা হয়ে উঠেছে সীমান্তবর্তী এই জেলা। ঘুরে ফিরে আসছে মুর্শিদাবাদ। দেখাই আপনাদের, দেখুন, সেই 2014 সাল থেকে শুরু করতে হবে, কারণ খাগড়াগড় বিস্ফোরণ, মুর্শিদাবাদ থেকে ধৃত 8। এরপর 2018 সাল শামশেরগঞ্জ থেকে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার এসটিএফ এর। এরপর 2019 ডোমকল, রানীনগর, জলঙ্গি থেকে এনআইএ এর জালে ধরা পড়ে 6 জন। 2020 সালে চলে আসি, রানীনগর থেকে এনআইএ জালে সন্দেহভাজন জঙ্গি। 2023 পিএফআই এর ষড়যন্ত্র মামলায় লালগোলায় তল্লাশি এনআইএ। তাহলেই বুঝতে পারছেন কেন মুর্শিদাবাদ। দক্ষিণ উত্তর দুটো 24 পরগনা, নদিয়া, মালদা, বীরভূম, এই সমস্ত যে জেলাগুলো রয়েছে সীমান্তবর্তী, এর প্রত্যেকটা সাব ডিভিশন ব্লকে আপনি হরিহরপুর দেখতে পাবেন, আপনি এই কলকাতার যেমন গুলশান কলোনি, এরকম গুলশান কলোনি দেখতে পাবেন। সীমান্তবর্তী জেলা, সেটাই কিন্তু বারবার করে উদ্বেগের কারণ এখানে অনুপ্রবেশের বারবার এবং জঙ্গিদের ডেরায় পরিণত হওয়া। এই ধরুন মুর্শিদাবাদ, যেখানে 125 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে সীমান্ত, তার মধ্যে 30 কিলোমিটার কোনো কাঁটাতার নেই, যেটা আমরা বারবার করে দেখিয়েছি আপনাদের, ম্যাপের মাধ্যমে এর আগে দেখিয়েছি। অভিযোগ যে এই অরক্ষিত সীমান্তের সুযোগেই তো চলে আসছে বাংলাদেশিরা। বাংলাদেশের মোবাইল সিম কার্ড ব্যবহার করে চোরাচালানকারীরা দুষ্কর্ম সেরে ফিরেও যাচ্ছে ওপার বাংলায়। বাংলাদেশি সিম ব্যবহারের জন্য যেহেতু ট্র্যাক করা সম্ভব হয় না সাইবার ক্রাইম ও গোয়েন্দা সংস্থা, তার ফলেই চলছে অপরাধমূলক কাজকর্ম। সূত্র থেকে আরো জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় 50টি সিম কার্ড চালু রয়েছে মুর্শিদাবাদে।
সাইবার আধিকারিকরাও বলছেন যে এদেশে যেসব কোম্পানির সিম কার্ড রয়েছে সেগুলি ট্র্যাক করার জন্য ড্যাশবোর্ড রয়েছে, কিন্তু অন্য কোনো দেশের সিম কার্ড ট্র্যাক করা সহজে সম্ভব নয়। এই ধরনের নাম্বার যে বাংলাদেশের নাম্বার ইন্ডিয়াতে এসে লোকালিটিতে যে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা, সেই যাতে কোনো রকম ভাবে যে সার্ভিস প্রোভাইডার রয়েছে বিভিন্ন রকম টেলিকম মাধ্যমে তাদেরকে একদম স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়ে সেই কমিউনিকেশন গুলোকে যদি লক করা সম্ভব, যে ইন্ডিয়ান নাম্বার যে আমাদের কোড রয়েছে সেই কোড নাম্বার ছাড়া আর অন্য কোনো কোড নাম্বার বা বাংলাদেশের যে বিভিন্ন যে কোড নম্বর সেগুলো দিয়ে কমিউনিকেশন পুরোটাই লক থাকবে। এগুলি করলে একমাত্র এই ধরনের কমিউনিকেশন আটকানো সম্ভব, আদারওয়াইজ এই ধরনের কমিউনিকেশন চলতে থাকবে। দেখুন, শুধুমাত্র এই ধরনের সীমান্তবর্তী এলাকায় জঙ্গি অনুপ্রবেশ ঘটছে এবং স্লিপার সেলের উদাহরণ সামনে আসছে তেমনটা তো নয়। এই শহর কলকাতাতেও কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে, যার ফলে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম যে এই বাংলা কি তাহলে একেবারে এই জঙ্গিদের ডেরা, মানে সেফ জোন হয়ে যাচ্ছে, তারা আশ্রয় পাচ্ছে, নিরাপদ আশ্রয়। কিভাবে, কেন, কোথায় নজরদারি তাহলে? এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে, আর এই প্রশ্নগুলো নিয়েই শেষ করছি আজকে TV9 স্পেশাল। দেখা হবে আগামীকাল, সঙ্গে থাকুন।